আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো এবং গল্প শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই প্রিয় চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচে কোনো শ্রোতার জন্য গল্পটি উপযুক্ত নয়। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজকের গল্প সাধন সঙ্গিনী, অনিরুদ্ধর কলমে। কিরে বটাই, তোকে যা বলেছিলাম সে কাজটা করেছিস? ওটা নিয়ে এসেছিস আমার জন্য? বটাই একপাশে দাঁড়িয়ে ইতস্তত গজরাচ্ছিল। চারপাশটা অন্ধকার, তার মাঝে এক জায়গায় একটা ধুনি জ্বলছে। কাঠের দুটো টুকরো জ্বলে আগুন ছড়িয়ে দিচ্ছে চারপাশে, তবে সেই আগুনে অন্ধকারটুকু দূর হয় না। বটাই একবার অদ্ভুতভাবে হেসে বলল, নিয়ে এসেছি সাধু বাবা, কিন্তু এতেও বোধহয় কাজ হবে না। আগের মতোই এগুলোরও একই। এ কথায় তান্ত্রিক কেমন যেন রেগে গেল। ও কথা একদম বলিস না বটাই, ভালো কথা বল। যদি এবারও না হয় আমায় আবার অপেক্ষা করে থাকতে হবে। এতক্ষণে মশালের অল্প আলোয় অন্ধকার পেরিয়ে সামনের দিকে একটা দরজা দেখা যাচ্ছিল। সেই দরজাটার একটা পাল্লা খোলা, ভেতরে অল্প হ্যারিকেনের আলো জ্বলছে। তান্ত্রিক মশাল হাতে সেই ঘরের ভেতরে গিয়ে ঢুকলো। তারপর মশালটা একপাশে নামিয়ে রেখে ঘরের দরজাটা বন্ধ করল। অদ্ভুতভাবে হেসে উঠল যেন। ধুনি আর আগুনের সামনে গিয়ে বসে নিজের মনে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তান্ত্রিক হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের দিকে। দেখতে পেল ঘরের ভেতরে একপাশে একটা সাদা রঙের কাপড় পাতা, আর সেই কাপড়ের উপর শোয়ানো হয়েছে একজন নারীকে। তার গোটা শরীর ভেজা, এই মাত্র স্নান করিয়ে দেওয়া হয়েছে। সাদা কাপড় জলে ভিজে রয়েছে। নিরাবরণ শরীরের উপর আরও একটা সাদা কাপড় গলা পর্যন্ত ছড়িয়ে রাখা রয়েছে। নারীর দুটো চোখ বন্ধ। মাঝে মাঝে কোনো রকমের চোখটা খুলে সে কিছু একটা দেখার চেষ্টা করছে, কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না। তান্ত্রিক এগিয়ে গেল সামনের দিকে। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে নারীর গায়ের ওপর চাপিয়ে রাখা সাদা কাপড়টা আস্তে আস্তে তুলে ফেলল। নিরাবরণ শরীর স্নানের জলে ভেজা, তার শরীরের সমস্ত কিছু যেন হ্যারিকেনের আলোয় উজ্জ্বলভাবে দেখা গেল। তান্ত্রিক একবার পা থেকে মাথা পর্যন্ত সেই নারীকে দেখে নিল। তারপর আস্তে আস্তে তার শরীরের উপর নিজেকে নামিয়ে আনল। নিরাবরণ শরীরের উপরে তান্ত্রিকের ঘামে ভেজা রুক্ষ অথচ শক্ত শরীর এসে পড়ল। সে নারীর তখনও কোনো হুঁশ নেই, একটা ঘোরের মধ্যে রয়েছে সে। তান্ত্রিক কিন্তু বেশি দেরি করল না, বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ল। তারপর নিজের পরনের নিচের দিকে লাল গেরুয়া রঙের কাপড় খুলে নিজের শরীরের সমস্ত কাপড় সরিয়ে ফেলল। বন্ধ ঘরের ভেতর হ্যারিকেনের জলজলে আলোয় এক নারী আর পুরুষের নিরাবরণ রূপ অন্য কেউ আর দেখতে পেল না। তান্ত্রিক সেই নারীর শরীরের ওপরে এসে পড়ল। নারী সামান্য নড়ে উঠল। তার মাথার ভেতরটা একটা ভারী ভাব রয়েছে। সে চাইলেও উঠে বসতে পারছে না। তার মাথাটা কেমন যেন ভারী। মাত্র কিছুক্ষণ আগে তরলের সাথে তাকে এমন কিছু খাইয়ে দেওয়া হয়েছে যাতে তার শরীরে অনুভূতি জেগে উঠেছে। সে আর দেরি করতে পারল না, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল সেই সাধুকে। আর তারপরে সে সাধুর সঙ্গে মিলিত হলো। যেন মনে হতে লাগলো আরও ভেতরে প্রবেশ করিয়ে ফেলতে চাইছে। নিজের দুটো পা দিয়ে সাধুর কোমর জড়িয়ে ধরল সে। আর তারপর ঘরের ভেতরটা সেই নারীর শীতকারে ভরে উঠতে লাগলো। সে কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল, তবুও তার মুখ থেকে বেরিয়ে আসার শীতকার ঘরের ভেতরের পরিবেশ বদলে ফেলল। সাধুর মুখে কিন্তু কোনো বিকার নেই, কোনো কথা নেই। মুখে পাথরের মতো দৃষ্টি নিয়ে একভাবে সেই নারী শরীরের ওপর কম চালিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। সাধুর শরীরে দেখা দিল ঘাম বিন্দু। সেই নারীর ভেজা শরীরের সঙ্গে কখন যে সেই ঘাম মিশে গিয়েছিল তা সে নিজেও বুঝতে পারল না। নারী দু হাতে সাধুকে জড়িয়ে ধরে রেখেছিল, আর তাতেই তার স্তনযুগলের সাথে মাঝে মাঝে লেপ্টে যাচ্ছিল সাধুর শরীর। এক সময় সাধুর বাত হলো। সমস্ত বীর পড়ল ওই নারীর দেশের ভেতরে। তারপর সাধু আস্তে আস্তে উঠে এলো। ততক্ষণে সেই নারীর জ্ঞানও সামান্য ফিরে এসেছে।
একটা প্রবল ঘোরের মধ্যে ছিল সে। ঘোর কখন যেন কেটে গেছে। উঠে দাঁড়িয়ে সে নিজেকে এমন অবস্থায় দেখতে পেয়ে নিজের দিকে তাকালো, আর তারপরে লজ্জায় দু হাতে নিজেকে ঢাকার চেষ্টা করতে লাগলো। সে দৃশ্য দেখে তান্ত্রিক বলল, এর কোনো প্রয়োজন নেই। আজ আমি তোমায় বিবাহ করব। তোমার লজ্জার কোনো কারণ নেই। আজ থেকে তুমি হবে আমার সাধনা সঙ্গিনী, আমার ভৈরবী। কিন্তু কিন্তু আমি এখানে আমি এখানে কি করে এলাম? আর আমার সঙ্গে তুমি এমনটা করলি বা কেন? তান্ত্রিক এগিয়ে এলো সেই নারীর দিকে। তার দুটো কাঁধের কাছটা শক্ত করে চেপে ধরে তার চোখের দিকে তাকালো। নারীও তাকালো তার চোখের দিকে। ঘরের মধ্যে হ্যারিকেনের অল্প আলোয় সাধুর চোখে কিসের যেন একটা দৃষ্টি ছিল। সেই দৃষ্টিতে বেশ কিছু সময়ের জন্য কেমন যেন পাথরের মতো হয়ে গেল সেই নারী। তারপর অদ্ভুত একটা মোহাচ্ছন্ন গলায় বলল, আমি তোমায় বিবাহ করব। আমি তোমার সাধন সঙ্গিনী হব, ভৈরবী হব আমি তোমার। তান্ত্রিক হাসল। তারপর আস্তে আস্তে সামনে রাখা একটা লাল রঙের কাপড় জড়িয়ে দিল সেই নারীর অঙ্গে। তারপর ঘরের ভেতরের এক পাশ থেকে মশালটা তুলে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। বাইরে বেরোতেই বটাই বলে উঠল, বিয়ের সমস্ত ব্যবস্থা তৈরি আছে সাধু বাবা। আপনি মায়ের মূর্তির সামনে এখন বিয়েটা সেরে ফেললেই হবে। বিয়ে করার জন্য তারা দুজন মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। নারী ততক্ষণে আবার একটা অদ্ভুত আবেশে জড়িয়ে গিয়েছে। তখন তার গলায় মালা এসে পড়েছে। মালা বদল শেষ করে কখন তার কপালে সেই তান্ত্রিক সিঁদুর পরিয়ে দিয়েছে সে নিজেও জানে না। সে গান্ধর্ব মতে বিয়ে শেষ করলো। তারপর নিচু হয়ে মায়ের মূর্তির এক পাশ থেকে কি যেন একটা তুলে নিয়ে সে নারীর হাতে দিয়ে বলল, এই হলো শালগ্রাম শিলা। এই শিলা তোমার কাছেই থাকবে। এই শিলা তুমি ধারণ করে আমার ভৈরবী হওয়ার যোগ্যতা প্রমাণ করো। নারী কিন্তু দু হাত পেতে সেই শিলা গ্রহণ করলো, কিন্তু সেটা তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কি যেন একটা হয়ে গেল। তার মনে হলো গোটা শরীরে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। একটা অদ্ভুত অদৃশ্য ধাক্কায় সে দুপা পিছনের দিকে সরে এলো। সঙ্গে সঙ্গে তার হাত থেকে সেই শালগ্রাম শিলাটা পড়ে গেল নিচে। তান্ত্রিক মুহূর্তের মধ্যে নিচু হয়ে সেই শালগ্রাম শিলাটা ধরে ফেলল। এতক্ষণ তান্ত্রিকের মুখে একটা হাসি ছিল। এবার সেই হাসির বদলে তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত রাগ। এবারেও হলো না। এই নারীর ক্ষমতা নেই শালগ্রাম শিলা ধারণ করার। কিন্তু কতদিন এভাবে আমায় অপেক্ষা করতে হবে? এমন কারোর জন্য যে শালগ্রাম শিলা ধারণ করতে পারবে? তাহলে কি করা যায়? একেও কি তাহলে? বটাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠল। একটা উজ্জ্বল আলোতে তার মুখের দাঁতগুলো কেমন যেন শিয়ালের মতো চকচক করল। তান্ত্রিক কিছু বলার আগে সে এগিয়ে এলো সেই নারীর দিকে। তারপর তার মাথার স্বল্প ভেজা চুল ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল মায়ের মূর্তির সামনে। নারী চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে শব্দ বেরিয়ে এলো না। মায়ের মূর্তির সামনে তার মাথাটা চেপে ধরল বটাই। তান্ত্রিকের মাথায় ততক্ষণে রাগ চেপে গেছে। সে রাগের চোটেই এগিয়ে এলো মায়ের দিকে। তারপর চিৎকার করে বলল, কতদিন আর কতদিন আমায় অপেক্ষা করতে হবে মা? কতদিন আমায় অপেক্ষা করতে হবে? আমার ভৈরবী নেই, সঙ্গী নেই কেউ। আমি একে তোমার পায়ে বলি দিয়ে তোমার জন্য উৎসর্গ করলাম। নারী এবার চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু বটাই দু হাতে শক্ত করে তার মাথাটা চেপে ধরে রেখেছিল মায়ের মূর্তির ঠিক পায়ের কাছে। তান্ত্রিক এগিয়ে গেল তার দিকে। তান্ত্রিকের রাগত মূর্তিটার দিকে তাকাতে তার দু চোখে ফুটে উঠল ভয়। তান্ত্রিকের হাতে চকচকে একটা খাড়া উঠে এসেছে মাথার উপরে। মেয়েটা কিছু করার আগে তান্ত্রিক খাড়াটা নামিয়ে আনলো নিচের দিকে। সদ্য কাটা একটা মাথা পড়ল মায়ের মূর্তির পায়ের দিকে। রক্ত ছিটকে এসে লাগলো তান্ত্রিকের গায়ে। মায়ের পায়ের কাছেও রক্ত ছিটকে লেগেছিল। কাঁপা কাঁপা গলায় সে বলল, এই বলি গ্রহণ করো। যাকে আমি আমার ভৈরবী করতে পারিনি, যাকে সাধনা সঙ্গিনী করতে পারিনি, তাকে আমি বলি দিলাম। বটাই কিন্তু একভাবে তাকিয়েছিল সামনে পড়ে থাকা মৃতদেহটার দিকে। তার গায়ে জড়িয়ে রাখা লাল কাপড়টা কখন যেন আলগা হয়ে এসেছে, আর দুই স্তন যুগল বাইরে বেরিয়ে এসেছে। বটাই কেমন যেন বুভুক্ষের মতো তাকিয়ে দেখছিল সেদিকে। তান্ত্রিক গর্জে উঠল, তাড়াতাড়ি কর, ওই মাথাটা আর শরীরটা বাড়ির পেছনে পুঁতে দিয়ে আয়। কাক পক্ষী কেউ যেন টের না পায়। বটাই এই অপেক্ষাতেই ছিল। অদ্ভুত কায়দায় ডান হাতে তুলে দিল মাথাটা। তারপর বাঁ হাতে মৃতদেহটার একটা পা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বাইরের দিকে। তবে বারবার পেছনে ঘুরে সে দেখতে লাগলো সেই নারীর নিরাবরণ শরীরের দিকে। বটাই
মৃতদেহ নিয়ে চলে যেতে তান্ত্রিক মায়ের মূর্তির সামনে বসে পড়ল। শরীরে এসে লাগা রক্ত মুছতে মুছতে বলল, মা, একবার এমন কাউকে দে যাকে আমি বিবাহ করে আমার সাধনা সঙ্গিনী বানাতে পারি। যাকে আমি ভৈরবী বানাতে পারি। আর অপেক্ষা করতে পারছি না। ঝুমুর আর সিদ্ধেশ্বর একে অপরের হাত ধরে নদীর পাড়ের একটা ছোট বাঁশের শাখায় দাঁড়িয়েছিল। সিদ্ধেশ্বর এগিয়ে এলো ঝুমুরের দিকে, তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার গলার কাছে একটা চুমু খেয়ে বলল, এবার প্রায় 7 দিনের জন্য আমায় গ্রামের বাইরে যেতে হবে। ফিরে আসতে আসতে তো অনেকটা সময় লাগবে, এতদিন থাকবো কি করে? আরে তাতে কি হয়েছে, 7টা তো দিন দেখতে দেখতে কেটে যাবে, ও কিছু হবে না। সিদ্ধেশ্বর আরও এগিয়ে আসে ঝুমুরের দিকে। ঝুমুরের কপালে আরেকটা চুমু খেয়ে বলে, আমি জানি এতে তোর কোনো সমস্যা হবে না, তবে আমার তো কষ্ট হয় ঝুমুর, তোকে ছেড়ে থাকতে। ঝুমুর ঘুরে গিয়ে সিদ্ধেশ্বরের ঠোঁটে ঠোঁট রেখে তাকে চুম্বন করে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। তারপর চুম্বন করতে করতে একসময় সিদ্ধেশ্বর তার মুখ নামিয়ে আনে ঝুমুরের ঠোঁট থেকে তার গলার দিকে, তারপর গলা পেরিয়ে তার বুকের দিকে নিয়ে আসে মুখটা। ঝুমুর হালকা ধাক্কায় সরিয়ে দেয় সিদ্ধেশ্বরকে। তারপর একটা অদ্ভুত হাসি হেসে বাঁশের শাঁখো পেরিয়ে ছুটতে থাকে ওপরের দিকে। বাঁশের শাঁখোর পাড়ে গ্রাম শেষ হয়েছে, ওপরে একটা ছোট জঙ্গল মতো রয়েছে। সেদিকেই ছুটতে ছুটতে এগিয়ে যায় ঝুমুর, আর সিদ্ধেশ্বর তার পেছনে ঝুমুরের নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকে তার দিকে। শাঁখোর ওপারে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, তারপরে ছোট মতো জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের ভেতরে অনেক আগে কারা যেন থাকতো। এখন তার ভেতরে গেলে ছোট ছোট কয়েকটা কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায়, তবে মানুষের পা এদিকে খুব কম পড়ে বলে জায়গাটা নোংরা হয়ে আছে। সেই কারণেই মাঝে মাঝে দিনের বেলা সবার নজর পেরিয়ে ঝুমুর আর সিদ্ধেশ্বর এখানে এসে পড়ে। ওরা ছুটতে ছুটতে সেই কুঁড়ে ঘরের একটার কাছে গিয়ে পড়ল। কুঁড়ে ঘরের সামনের দিকের ছোট জায়গাটায় পাতা বিছানো রয়েছে, কখন যেন বৃষ্টি হয়ে ভিজে গিয়েছিল, এখন রোদে সামান্য শুকিয়ে এসেছে। ঝুমুর ছুটে গিয়ে ঢুকে পড়ে সেই ঘরের ভেতর। তার পিছু পিছু সিদ্ধেশ্বর ঝুমুরের ঘরের একপাশে পেছনে ঘুরে তাকিয়ে থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। সিদ্ধেশ্বর বুঝতে পারে এখন ঝুমুর কথা বলতে চায় না। সে এগিয়ে গিয়ে ঝুমুরকে পিছন থেকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে সিদ্ধেশ্বর তাকে ঘুরিয়ে নেয় নিজের দিকে। ঝুমুরের ঠোঁটে ঠোঁট রেখে তার গায়ের শাড়িটা উপর থেকে আস্তে আস্তে নামায় নিচের দিকে। গ্রাম্য কায়দায় পরা শাড়ির সাথে ঝুমুরের ব্লাউজটা খুলে আসে এক সময়। সিদ্ধেশ্বর তার 2 স্তনের উপরে হাত রাখে, তারপর আস্তে আস্তে তার পেটের কাছে। একসময় ওরা দুজনে সেই কুঁড়ে ঘরের মেঝের উপরে এলোমেলোভাবে শুয়ে পড়ে। দুজনেই প্রেমের আতিশয্যের আনন্দে ভেসে যায়। সিদ্ধেশ্বরের জামা খোলা, তার ঘামে ভেজা শরীরটা ঝুমুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। ঝুমুরের শাড়িটা কোমর পর্যন্ত খুলে আসে। সিদ্ধেশ্বর তার কোমরের কাছে শাড়ির গিট খুলতে গেলে ঝুমুর বাধা দেয়। তারপর সিদ্ধেশ্বরকে জড়িয়ে ধরে টেনে নেয় নিজের দিকে। সিদ্ধেশ্বর বুঝতে পারে ঝুমুর শুধু অল্প আদরটুকুই চায়, তার বেশি আর কিছু চায় না। সিদ্ধেশ্বর ঝুমুরকে জড়িয়ে ধরে তার গোটা শরীর ভরিয়ে ফেলতে থাকে। তার যুগলকে নিজের 2 হাতের মধ্যে মর্দন করতে চায়। ঝুমুরের মুখ থেকে বেরিয়ে আসে এক আনন্দ আর সুখের শব্দ। দুজনে দুজনের শরীরের মধ্যে খুঁজে নেয় এক বাসনার স্থান। তারপর এক সময় ঘামে ভিজে দুটো শরীর বেরিয়ে আসে সেই কুঁড়ে ঘর থেকে। ঝুমুর আর সিদ্ধেশ্বর বাঁশের শাঁখো পেরিয়ে চলে যায় গ্রামের দিকে। কিন্তু ওরা দুজনের মধ্যে কেউ লক্ষ্য করে না, ঠিক যখন ওরা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকেছিল ঠিক তখনই জঙ্গলের আরেকটু ভেতরের দিক থেকে দুটো চোখ নজর রেখেছিল। ওদের নজর ছিল ঝুমুরের দিকে। ঝুমুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই 2 চোখের মালিকের মুখে ফুটে উঠেছিল একটা অদ্ভুত হাসি। কাজটা করতে পারবি? যদি কাজটা করতে পারিস তাহলে তোকে আগের মতোই আমি একটা রূপোর মুদ্রা দেব, আর যদি তাকেই আমি ভৈরবী বানাতে পারি তাহলে তোর যত স্বর্ণ চাই আমি তোকে দেব। তোর গোটা জীবন তুই পায়ের ওপর পা তুলে খেতে পারবি। সামনে জ্বলতে থাকা ধুনির অল্প আলো আর ধোঁয়ার মধ্যে তান্ত্রিক কথাটা বলল বটে। কথাটা শুনে বটাইয়ের মুখ চোখ লোভে চকচক করে উঠল। সাধু বাবা, আপনি যখন বলেছেন আপনার কথার উপর আমার বিশ্বাস আছে। আমি যত তাড়াতাড়ি পারি ওই মেয়েটাকে এখানে তুলে আনার চেষ্টা করব। তাই কর, এক এক করে তো অনেক মেয়েকেই তুলে আনলি, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। এবার যদি তুই বিফল হোস
তাহলে আমার আর এখানে থাকা চলবে না। গ্রামের লোকেরা ভেতরে ভেতরে খোঁজ খবর করতে শুরু করেছে অনেক দিন আগেই, আর কিন্তু সুযোগ নেওয়া যাবে না। এই শেষবার। বটাই বেরিয়ে এলো জঙ্গলের ভেতরে থাকা সেই পরিত্যক্ত বাড়িটার ভেতর থেকে। সে জানে গ্রামের লোকেরা তলায় তলায় খবর নিতে শুরু করেছে। এই গ্রাম আর আশেপাশের গ্রাম মিলিয়ে ওই 7টা মেয়েকে তোলার ব্যবস্থা সে নিজেই করেছিল। অবশ্যই এই কাজে অনেকেই তাকে সাহায্য করেছে, তাদেরও টাকা দিতে হয়েছে। তবে এবার যদি কাজটা করতে পারে এবং এই ঝুমুর যদি ভৈরবী হতে পারে, তাহলে বটাইয়ের গোটা জীবন এবং তার পূর্বপুরুষরা পর্যন্ত বটাইয়ের জন্য ধন্য হয়ে যাবে। এসব কথা ভাবতে ভাবতে গ্রামে এসে ঢুকেছে ঠিক তখনই সিদ্ধেশ্বরের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় বটাইয়ের। সিদ্ধেশ্বর এই গ্রামের ছেলে। তাকে দেখে সিদ্ধেশ্বর বলে ওঠে, আরে তুমি কোথা থেকে ফিরছো? কিছুই না, ওই জঙ্গলের দিকটা একবার গিয়েছিলাম আর তারপর গ্রামে যাচ্ছি। আর তোর খবর কি? ব্যবসার কাজে তোকে তো মাঝে মাঝে বাইরে যেতে হয়, এখন এখানে আছিস নাকি? না, বাবার এই ধানের ব্যবসার কাজটা তো পুরোপুরি আমাকে দেখতে হয়। কালই বেরিয়ে পড়তে হবে, ওই দিন 7 জন্য বড়ুয়াপুর যাব, তারপর আবার ফিরে আসব। একবার ফিরে এলে মাস 2 কোথাও যাওয়ার নেই। বটাই মনে মনে ভাবে সিদ্ধেশ্বর এখানে থাকলে কাজটা সহজ হবে না। সিদ্ধেশ্বরের এই গ্রামে বেশ প্রভাব রয়েছে, তাকে অনেকেই চেনে। বিশেষ করে ঝুমুরের বাড়ির লোকেরা সিদ্ধেশ্বরের কথা জানে এবং ঝুমুর গরিবের মেয়ে, সিদ্ধেশ্বর বড়লোকের ছেলে, তাই তার বাড়ির লোকেরা এসবে আপত্তি কখনোই করে না। বটাই মনে মনে হেসে বলে, আচ্ছা বেশ, চলি রে, ওইদিকে কত কাজ রয়েছে, কি যে করবো কিছু বুঝতে পারছি না। সিদ্ধেশ্বর চলে যায়। বাড়ি ফিরতে ফিরতে বটাই ভাবে দিন 2 মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। সিদ্ধেশ্বর ফেরার আগে সমস্ত কাজ পরিষ্কার করে দিতে হবে, যাতে তার উপরে কারোর সন্দেহ না আসে। আজ রাতেই জগাই আর মাধাই দুজনকে ডাকতে হবে, তারপর সমস্ত পরিকল্পনা করতে হবে। সেদিন রাতে জগাই ও মাধাইয়ের বাড়িতে আসে বটাই। বাড়ির পেছনের দিকে ফাঁকা জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে অন্ধকারে 3 জন ছায়ামূর্তির মতো সলা পরামর্শ করে। যেদিন সিদ্ধেশ্বর গ্রাম থেকে বেরিয়ে যায়, সন্ধ্যের দিকে ঝুমুর ওই বাঁশের সাঁকোর কাছে একা একা দাঁড়িয়েছিল। যতই সিদ্ধেশ্বরের মুখের ওপর বলুক না কেন, তার মন খারাপ হবে না। তবে মন খারাপ যে হবে সে কথা সে নিজেও জানত। কিন্তু ব্যবসার কাজে তাকে বাইরে যেতেই হবে। তার সামনে নিজের মন খারাপের কথা বললে সিদ্ধেশ্বর কষ্ট পাবে বেশি। ঝুমুর বাঁশের সাঁকোর কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে দেখে চলেছিল। সামনে জলের দিকে ছোট খালের মতো একটা জায়গার উপর এই বাঁশের সাঁকো রয়েছে। এমন সময় ঝুপ করে জলের মধ্যে কি যেন একটা পড়ল। সন্ধ্যের অন্ধকার তখন নেমে আসতে শুরু করেছিল। যাই যাই করেও ঝুমুরের আর যাওয়া হচ্ছিল না। কিন্তু ঝুমুর বুঝতে পারেনি জঙ্গলের ভেতর থেকে 3 জোড়া চোখ তার উপর নজর রেখে চলেছে। ঝুমুর বাঁশের সাঁকো থেকে একটু ঝুঁকে পড়েই জলের দিকে তাকিয়েছিল। ঝুমুর বেশ সাহসী মেয়ে, শরীরের গড়ন মেয়ের হলে কি হবে, গায়ে জোর আছে বেশ। গ্রামের চাষির মেয়ে, ছোট থেকে চাষের কাজ করতে করতে সমস্ত অভ্যাস হয়ে গেছে। সে একইভাবে সেই দিকে তাকিয়েছিল, তাই দেখতে পায়নি কখন বাঁশের সাঁকোর ওপর তার পেছনের দিকে 3টে লোক এসে দাঁড়িয়েছে। ঝুমুর কি মনে করে পেছনে ঘুরতে যাবে, এমন সময় একজন তার মুখের কাজটা চেপে ধরে। ঝুমুর 2 হাত পা দিয়ে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ক্রমে ক্রমে বুঝতে পারে একটা গন্ধ তার গোটা মাথাকে আচ্ছন্ন করে ফেলছে। ঝুমুর একজনের বুকের কাজটা খামচে ধরেছিল, কিন্তু আস্তে আস্তে তার হাত শিথিল হয়ে যায়। সে ঢলে পড়ে ঘুমের মধ্যে। এই কিন্তু শেষ বটাই, আর এতেও যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু আমি এখানে আর থাকবো না। গ্রামের লোকেরা বড় বিব্রত করছে, মাঝে মাঝে এই বাড়ির দিকেও 2-1 জন এসে পড়ে। তখন যে কিভাবে আমি এই মাটির তলার ঘরে থাকি তা আমিই জানি। বটাই বুকের কাছে হয়ে যাওয়া আঁচড়ের চিহ্নটায় হাত বোলাচ্ছিল, সেখান থেকে রক্ত বেরিয়ে এসে পড়ছে মাঝে মাঝে। সাধু কি একটা লাগাতে বললে তাতে জ্বালা জ্বালা করলেও ব্যথাটা কমে এসেছে। বটাই আগুনের দিকে তাকিয়ে বলল, আমাদের গ্রামের সবচেয়ে দস্যি মেয়ে সাধু বাবা, আমার আর কিছু করার নেই, বুঝলে? দেখো একবার চেষ্টা করে। আগের মতোই মশালের আগুন হাতে করে তান্ত্রিক এগিয়ে যায় পাশের ঘরের দিকে। বটাই চুপ করে বসে থাকে। আজ তার মুখে আর হাসি নেই, তার গোটা শরীর কেমন যেন জ্বালা পোড়া করছে। হাতের সামনে পেয়েও ঝুমুরের গোটা শরীরটা তান্ত্রিককে দিয়ে দিয়েছে। জগাই মাথায় আগেই চলে গেছে। পাশের ঘরের দরজা খুলে তান্ত্রিক মশালটা নামিয়ে রেখে দেখে আগের মতোই সাদা কাপড়ের উপর শুয়ে রয়েছে একটা নিরাবরণ শরীর, তার উপরেও জড়িয়ে রাখা একটা সাদা কাপড়। ঘরের একপাশে নতুন লাল কাপড়, সিঁদুর আরও অনেক কিছু রয়েছে। সাদা কাপড়টা তুলে ঝুমুরের শরীরের দিকে তাকায় তান্ত্রিক। একটু রোগাটে চেহারা, গায়ের রং সামান্য চাপা হলেও বেশ সুন্দর একটা ভাব রয়েছে তার শরীরে। তান্ত্রিক ঝুমুরের গায়ের ওপর উঠতে যাবে এমন সময় ঝুমুর জেগে ওঠে।
তারপর একটা ধাক্কা দিয়ে তান্ত্রিককে মাটিতে ফেলে দেয়। তান্ত্রিক চিৎকার করে, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস জানিস আমি কে? আমি চাইলে তোর কত বড় ক্ষতি করতে পারি। কিন্তু তরল, যেটা বটাই প্রতিবার মেয়েগুলোকে খাইয়েছে, ঝুমুরকে সেটা খাওয়াতে পারেনি। জগাই মাধাইকে সে কাজ করতে বলেছিল, কিন্তু ওরা কোনো কারণে ভুলে গেছে। আর তাই যেটুকু ঘুম এসেছিল শুধু ওই নাকের সামনে ধরা একটা অদ্ভুত গন্ধে, জলের ঝাপটায় সেটা খানিকটা কেটে এসেছিল। এখন গায়ের উপর চাপ পড়তে ঘুম ভাবটা কেমন যেন কেটে যায়। তার গোটা শরীর উলঙ্গ। তাড়াতাড়ি সাদা একটা কাপড় জড়িয়ে নেয় সে তার গায়ে, তারপর চিৎকার করে বলে ওঠে, তোকে তোকে আমি ছাড়বো না। আর আর ওই ওই আমাদের গ্রামের বটাইকেও আমি ছাড়বো না। বটাই বটাই আমি ঠিক দেখতে পেয়েছি। বাকিদের দেখতে না পেলেও গ্রামের সবাইকে সবাইকে আমি তোদের কথা বলে দেবো, সবাইকে। খবরদার, এখান থেকে পালাবার চেষ্টা একদম করবি না। আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই। তোকে আমি যা দেব তা তোকে কেউ দিতে পারবে না। আমি তোকে সাধনা সঙ্গিনী বানাতে চাই। তোকে ভৈরবী করে দুজনে মিলে সাধনা সম্পূর্ণ করতে চাই। তারপর আমি হব অনেক শক্তির অধিকারী, আর তুই হবি আমার ভৈরবী। ঝুমুর গা থেকে সরে আসা কাপড়টা কোনো রকমে জড়িয়ে নিয়ে এসে এগিয়ে আসে তান্ত্রিকের দিকে। ঘরের একপাশে পড়ে থাকা মশালটা এক হাতে তুলে নেয়। তার চোখ আগুনের মতো জ্বলছে, চুল থেকে টপটপ করে জল পড়ে আসছে, কিন্তু হাতে ধরে রাখা মশালের আগুনটা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তান্ত্রিক ভয়ে ভয়ে পেছনে যেতে শুরু করে। পেছনে একটা দরজা ছিল, দরজা খুলতে বেশি সময় লাগেনি। আগুনের ভয় দেখিয়ে তান্ত্রিককে ঘরের বাইরে এনে ফেলে ঝুমুর। এদিকে বিপদ বুঝতে পেরে তখন ঝুমুর বাইরে বেরিয়ে যায়, কিন্তু তান্ত্রিক তাকে আটকাবার চেষ্টা করেনি। কি যেন একটা ঝুমুরের মধ্যে সে দেখতে পেয়েছে। তার মনে হয়েছে এ তার ভৈরবী হলেও হতে পারে। এই মেয়ের মধ্যে একটা চাঞ্চল্যতা রয়েছে। আগের মেয়েগুলো কেমন যেন ছিল। বাইরে বেরিয়ে ঝুমুর হাতের মশালটা ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকে। সামনের দিকে অন্ধকার হলেও সে বুঝতে পারে জঙ্গলের ভেতরে সেই পুরনো জমিদার বাড়ির কাছেই সে রয়েছে। আরও খানিকটা এগোতে বুঝতে পারে কেউ একটা আসছে, তাই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আসলে যে গলাটা শুনতে পেয়েছিল সে গলাটা যেন তার চেনা বলেই মনে হলো। আর একটু পরেই অন্ধকারের মধ্যে গলাটা সত্যি সত্যি স্পষ্ট কার সেটা বুঝতে পারলো। কি করি বলো তো? আমি তো সাধুর ঘরে ঝুমুরকে দিয়ে এলাম। এখন সাধু তাকে সামলাতে না পারলে আমি কি করব? আমি কি করব? আমি সামনে গেলে তো বিপদ হবে, তাই তোদের ডাকলাম। তাড়াতাড়ি মুখে কালো কাপড়গুলো বেঁধে নে। ঝুমুর পালিয়ে গেছে। এদিকে তার পিছু পিছু গেল ওরা। ঝুমুর গাছের আড়ালে আড়ালে রইল। ঝুমুরের জায়গায় অন্য কেউ হলে সেই রাতে সেখান থেকে বেঁচে ফিরে নিশ্চয়ই বাড়ি পালিয়ে যেত, কিন্তু ঝুমুর সে কাজ করল না। ঝুমুর সমস্ত কথা আড়াল থেকে শুনল। সে শুনল তান্ত্রিক রাগত স্বরে বলছে, মেয়েটাকে আমার চাই। আমি বুঝতে পেরেছি এই মেয়ে বিদ্রোহী হওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যে সেই রাগ আমি দেখতে পেয়েছি। নইলে আমার সামনে দাঁড়িয়ে অমনভাবে আমায় আঘাত করে পালিয়ে যাওয়ার ক্ষমতা কারো হতো না। কিন্তু সাধু বাবা, ও যদি একবার গ্রামে গিয়ে সমস্ত কিছু বলে দেয় তাহলে তো বুঝতে পারছেন কি হতে পারে। তা আমি জানি না, তবে এই মেয়েকে আমার চাই। আমি এখানেই থাকবো। এই স্থানে কেউ এলে আমাকে খুঁজে পাবে না, সে ব্যবস্থা আমি করব। তোরা কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাক, তারপরে একটু হাওয়া ঠান্ডা হলে ওকে আবার আমার কাছে এনে দিবি। ওকে আমি পেলে আমার সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো, অনেক ক্ষমতা অর্জন করব আমি। সেই ক্ষমতা খুব কম মানুষের কাছেই আছে। আড়াল থেকে ঝুমুর ওদের সমস্ত কথা শুনল। তারপর একসময় অন্ধকারকে আশ্রয় করে বেরিয়ে এলো সেখান থেকে। প্রথমে ভেবেছিল বাড়ি ফিরে সমস্ত কথা সে বাড়িতে বলে দেবে। ঝুমুরের বাড়িতে তার বাবা আর মা রয়েছে। মা অসুস্থ, বিছানার সঙ্গে মিশেই থাকে সবসময়। সমস্ত কিছু দেখাশোনা করে ঝুমুর আর বাবা। চাষের কাজ ছেড়ে বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আজও তেমনটাই হলো। বাড়িতে ফিরে দেখতে পেল ঘরের বারান্দার কাছে উল্টে পড়ে রয়েছে তার বাবা। ঘরে বিছানায় শুয়ে মা ভাতের জন্য চিৎকার করে চলেছে, তবে সেটাকে চিৎকার না বলে ফিস ফিস বলাটাই ভালো। তার ঘরে দৌড় দেওয়া আছে, সে দেয়াল থেকে চিৎকার বাইরে বের হয় না। অসুস্থতার কারণে ঝুমুরের মায়ের চিৎকারও কেমন যেন শান্ত। ঝুমুর স্নান করলো, তারপর পোশাক বদলে মাকে খাইয়ে দিয়ে নিজে কোনো রকমে খেলো। আর বারবার ভাবতে লাগলো তান্ত্রিকের বলা কথাগুলো। তান্ত্রিক ক্ষমতা পাবে, এমন ক্ষমতা পাবে যে ক্ষমতা আর অন্য কেউ পায়নি। তার মানে গ্রামের আর আশেপাশের যে মেয়েরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল, ওই বটাই আর লোকগুলোই করেছে সে কাজ। তাহলে ওদের সাথে কি করেছে তান্ত্রিক? সঙ্গে সঙ্গে মনে পড়ল পাশের ঘরের মা কালীর মূর্তি দেখতে পেয়েছিল ঝুমুর। তার সামনে
একটা হাঁড়ি কাঠ ছিল। তার মানে কি সেই হাঁড়ি কাঠে বলি দিয়েছে মেয়েগুলোকে? তন্ত্রমন্ত্র ও সাধনার ব্যাপারে ঝুমুর একবার এক তান্ত্রিকের কাছ থেকে শুনেছিল। সে তান্ত্রিক ওদের গ্রামের কাছে এক শ্মশানে এসেছিল। গোটা ব্যাপারটা মনে মনে ঝুমুর সাজিয়ে নিতে পারল। এখনই কিছু করতে চাইল না। দেখতে দেখতে দিন কেটে গেল। সিদ্ধেশ্বরের বাড়ি ফেরার সময় চলে এলো। ঝুমুর মনে মনে ভাবল, সিদ্ধেশ্বর ফিরে আসার পরে যদি সে কিছু করে তাতে সমস্যা হতে পারে। সিদ্ধেশ্বর বোকা, ব্যবসাপত্র এবং বাড়িঘর ছাড়া অন্য কোনো কিছু সে বোঝে না। তার চেয়ে ঝুমুর বেশি চালাক। ঝুমুর মনে মনে একটা পরিকল্পনা করলো। এদিকে তান্ত্রিকের স্বপ্নে জাগরণে সব সময় ঝুমুর ঘুরে বেড়াচ্ছে। ঝুমুরকে সে সাদা কাপড়ে জড়িয়ে রেখেছে। তার নিরাবরণ শরীর তার চোখের সামনে এসে পড়ছে বারবার। তবে সেটা কামনার জন্য নয়, সেটা সাধনার জন্য। ঝুমুরকে সঙ্গী করে রাখতে পারলে সে তার সাধনা করতে পারবে। আর সেই সাধনার জন্য ঝুমুরকে তার বেশ পছন্দ হয়েছে। সাধু বাবা, কিছু তো বুঝতে পারছি না। মেয়েটা গ্রামে ফিরে গেছে কিন্তু কাউকে কিছু বলেনি, এমনটা কেন হলো সেটা তো বুঝতে পারছি না। নিশ্চয়ই সে আমার কথায় রাজি, এই কারণে সে কাউকে কিছু বলেনি। আমার মনে হয় বটাই মেয়েটা আমার কাছে আসবে। আমার সাধনার সঙ্গী সে নিশ্চয়ই হবে। তার মধ্যে আমি এক অদ্ভুত ক্ষমতা দেখেছি। মায়ের মূর্তির সামনে আলো জ্বালিয়ে বসে সেই সাধু আর বটাই কথা বলছিল। এমন সময় সেখানে গিয়ে উপস্থিত হলো ঝুমুর। তার পরনে অতি সাধারণ গ্রাম্য কায়দায় জড়িয়ে রাখা শাড়ি, মাথার চুল খোপা করা। খালি পায়ে সে দরজার সামনে দাঁড়িয়ে গলা তুলে বলল, সাধু বাবা, আমি তোমার সাধনার সঙ্গিনী হতে চাই, তোমার ভৈরবী হতে চাই আমি। তান্ত্রিক তাকে দেখে বেশ খুশি হয়ে বলল, আমি জানতাম তুই আসবি। তোর মধ্যে আমি ভৈরবীর লক্ষণ দেখেছি। আমি সাধনা সম্পন্ন করতে পারলে তার ক্ষমতা তুইও কিছুটা পাবি। বটাই, আজ রাতেই আমাদের বিবাহের প্রস্তুতি নে। ঝুমুরের সামনে দাঁড়িয়ে তান্ত্রিক তার চোখে চোখ মেলালো। আগের মতোই স্নান করা ভেজা শরীরে গিয়ে ঢুকলো পাশের ঘরে। তবে এবার আর অজ্ঞান অবস্থায় না, জেনে শুনে জ্ঞানত অবস্থায়। সাধু বাবাও সঠিক সময়ে ঘরে এসে ঢুকলো। তারপর দুজনের মধ্যে শুরু হলো। আসলে গান্ধর্ব মতে বিবাহের আগে কুমারী যুবতী নারীর সতীচ্ছেদ করতে হয় এবং তারপরেই তাকে ভৈরবী রূপে সাধনা সঙ্গিনী করা যায়। এই কারণেই এই সঙ্গম। ঘরের মধ্যে তান্ত্রিক নিরাবরণ অবস্থায় যুক্ত হলো, চালনা করতে লাগলো। তাতে একটু একটু করে ঝুমুর মৃদু যন্ত্রণায় কুঁচকে এলো, কিন্তু তবুও সে তান্ত্রিককে কোনো প্রতিবাদ কিংবা থামাবার চেষ্টা করলো না। একভাবে বেশ কিছুক্ষণ সঙ্গমের পর সাধু বাবা তার শরীরের উপর থেকে উঠে পড়ল। তারপর নিজের জনিতে তান্ত্রিকের বীর্য থাকা অবস্থাতে লাল কাপড় পরে নিল ঝুমুর। তার পাশের ঘরের দেবী মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বটাইয়ের সামনে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তারপর দুজনে পাশাপাশি দাঁড়ালো। তান্ত্রিক শালগ্রাম শিলা নিজের হাতে তুলে নিল। তারপর বলল, তোমায় দিলাম, আজ থেকে তোমায় আমার ভৈরবী করলাম। এত কিছু হলেও ভৈরবী হওয়ার জন্য সঠিক ক্ষমতা ঝুমুরের মধ্যে আছে কিনা সে ব্যাপারে সে মুহূর্তে তান্ত্রিকের মনে সংশয় জেগেছিল। কিন্তু শালগ্রাম শিলা ঝুমুরের হাতের উপরে রাখার পরেই তান্ত্রিকের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠেছিল। যদি ঝুমুরের মধ্যে ভৈরবী হওয়ার ক্ষমতা না থাকে, ঝুমুরকে সাধনা সঙ্গিনী হিসেবে তার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু তান্ত্রিক আর বটাইকে অবাক করে দিয়ে ঝুমুরের হাতে শালগ্রাম শিলা দেওয়ার পরেও তার মধ্যে কোনো বিকার দেখা গেল না। সে দু হাতে সেই শালগ্রাম শিলা গ্রহণ করল। তান্ত্রিক হাসি মুখে বলল, আজ আমি সত্যি সত্যি আমার ভৈরবী পেয়েছি বটাই। বটাই, আমার ভৈরবী আমি পেয়েছি। এবার আমার সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেই তোকে সহস্র মুদ্রায় ভরিয়ে দেব আমি। তাড়াতাড়ি ওই ছেলেটাকে নিয়ে আয়, ওকে বলি দিয়ে আজ মায়ের পায়ে রক্ত অর্পণ করে আমার সাধনা শেষ করব। আজ রাতে মা রক্ত পেলে আমার অনেক ক্ষমতা বাড়বে। সাধুর সমস্ত কথা শুনে তার পাশের আসনে ঝুমুর বসে রইল। একটু পরে জগাই আর মাধাই পাশের ঘর থেকে একটা ছেলেকে নিয়ে এলো। তার মুখটা বাঁধা, চোখ দুটো বন্ধ, বোঝা যায় কোনো কিছুর একটা প্রভাবে সে আচ্ছন্ন। তার মুখের দিকে তাকাতে অবাক হয়ে গেল ঝুমুর। এটা কাকে দেখছে সে? এটা তো আর অন্য কেউ নয়, সিদ্ধেশ্বর। আজই তার ফেরার কথা ছিল। বটাই বলে উঠল, বেটা আজই গ্রামে ফিরেছে, তবে গ্রামের বাইরে থেকেই তাকে আমি ধরতে পেরেছি। কেউ জানতেও পারবে না ওকে আমরা নিয়ে এসেছি। সবাই ভাববে সে এখনো গ্রামে ফেরেনি।
তার খোঁজ করা যতদিনে শুরু হবে ততদিনে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। সিদ্ধেশ্বরের মুখ থেকে কাপড় সরিয়ে দেওয়া হলো। তার মাথাটা বলির হাঁড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে দুটো হাত পেছনের দিকে চেপে ধরল ওরা। বটাই এগিয়ে গিয়ে সিদ্ধেশ্বরের মাথাটা চেপে ধরল। তান্ত্রিক ততক্ষণে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র বলে চলেছিল। তার পাশে বসেছিল ঝুমুর। ঝুমুরের হাতে শালগ্রাম শিলা। তান্ত্রিকের বাঁ হাত সেই শালগ্রাম শিলার উপরে রাখা। ঝুমুরের একটা আঙুল শালগ্রাম শিলাকে স্পর্শ করে রাখা। বেশ কিছুক্ষণ এইভাবেই চলছিল। এবার সিদ্ধেশ্বরকে বলি দিতে সাধু উঠে দাঁড়ালো। প্রণাম করে নিয়ে খাড়াটা মাথার উপরে তুলে ধরে বলি দিতে যাবে, সেই কারণে খাড়াটা খোঁজার জন্য নিচের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। এই তো একটু আগে খাড়াটাকে স্নান করিয়ে রক্ত, চন্দন আর ফুল দিয়ে মায়ের মূর্তির পাশে রেখেছিল। তাহলে খাড়াটা কোথায় গেল? ঘরের মধ্যে আগুন জ্বলছিল। মায়ের মূর্তির সামনে সেই আগুনে সিদ্ধেশ্বর, বটাই, জগাই, মাধাইকেও দেখা যায়। ঝুমুর এতক্ষণ একপাশে বসেছিল, তাকেও দেখা যাচ্ছিল। কিন্তু তান্ত্রিকের পেছনের অন্ধকারটাকে আর ভালো করে দেখা গেল না। তান্ত্রিক ভালো করে খাড়াটা খোঁজার জন্য মায়ের মূর্তির দিকে যেই খানিকটা ঝুঁকেছে, এমন সময় ঝুমুর একটা অদ্ভুত কাজ করলো। সে এতক্ষণ শান্ত হয়ে চুপ করে বসেছিল, কখন যে আস্তে আস্তে খাড়াটা নিজের হাতে তুলে ধরেছে সেটা কেউ লক্ষ্য করতে পারেনি। এইবার নিজের শরীরে সর্বশক্তি দিয়ে মুখে একটা অদ্ভুত চিৎকার করে সামনে ঝাঁপিয়ে উঠল সে। তার হাতে চকচক করে উঠল ধারালো খাড়া। ঝাঁপিয়ে উঠে দু হাতে তান্ত্রিকের গলা লক্ষ্য করে খাড়াটা চালিয়ে দিল সে। কাটা মাথাটা একটা শব্দ করে গিয়ে পড়ল দেবী মায়ের মূর্তির কাছে। রক্ত ছিটকে গিয়ে লাগলো ঝুমুরের মুখে। খানিকটা রক্ত ছিটকে গেল সিদ্ধেশ্বর ও বটাইয়ের গায়ে, এবং বাকিটুকু গেল দেবী মূর্তির পায়ের কাছে। সে দৃশ্য দেখে বটাই, জগাই, মাধাই তিনজনে অবাক হয়ে গেল। এমন একটা দৃশ্যের জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। মাথাটা মায়ের মূর্তির কাছে পড়লেও ধর থেকে শরীরটা তখনও সামান্য সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল। তার দুটো হাত তখনও নড়ে চলেছে। আস্তে আস্তে শরীরটা একটা ধাক্কায় গিয়ে পড়ল দেবী মূর্তির পায়ের কাছে। গল গল করে রক্ত বেরিয়ে ভরে যেতে লাগলো চারপাশে। বটাই ভয়ে সিদ্ধেশ্বরের মাথাটা ছেড়ে দিল। জগাই, মাধাই দুজনেই সেখান থেকে উঠে পড়ল, কিন্তু ঘর থেকে বের হতে পারল না। দরজা ভেতর থেকে বন্ধ করা। অন্ধকারে দরজা খুঁজে পেল না ওরা। তখনই ঝুমুরের হাসির শব্দ শোনা গেল, আর ঝুমুর বলল, কেউ পালাতে পারবে না, কেউ না, কেউ এখান থেকে পালাতে পারবে না। আজ আজ তোদের সব কটাকে বলি দিয়ে মায়ের পায়ে অর্পণ করব, সব কটাকে। এরপর শুধু তিনটা চিৎকার আর তার সঙ্গে গলা কাটার তিনটে শব্দ। তারপর আবার সবকিছু চুপচাপ। সিদ্ধেশ্বরের আগের রাতের ব্যাপারে সমস্ত কিছু ভালোভাবে মনে ছিল না। যখন তার জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে তার ঘরের বারান্দার কাছে শুয়ে আছে। জ্ঞান ফিরতে তার মা বাবা ছুটে এলো। রাতে ঘরের উঠোনের কাছে তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর সেই গ্রামে কয়েকটা অদ্ভুত ব্যাপার ঘটল। গ্রামের বটাই, জগাই, মাধাই এক রাত্রের মধ্যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। ঝুমুরের মায়ের খারাপ শরীর ঠিক হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যে। সে এখন হেঁটে চলে বেড়াতে পারে, এমনকি বাড়ির সমস্ত কাজ করে। তবে ঝুমুর সামান্য বদলে গিয়েছিল। এখন সিদ্ধেশ্বরের সঙ্গে আর দেখা সাক্ষাৎ খুব কমই হয়, হলেও সে খানিকটা দূরে দূরে থাকে। শুধু রাতের বেলা যখন ঝুমুরের বাবা মা দুজনে ঘুমিয়ে পড়ে, তখন দরজা খুলে অন্ধকারের মধ্যে ঝুমুর বেরিয়ে যায়। গ্রামের লোকেরা রাতের বেলা বাইরে আসে না, তাই যদি আসতো তাহলে দেখতে পেত রাতের অন্ধকারে গ্রামের পথে ওই বাঁশের সাঁকো পেরিয়ে ঝুমুর এগিয়ে চলেছে সেই পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে, যেখানে মাটির তলার দিকে একটা গোপন ঘরে রয়েছে একটা মা কালীর দেবী মূর্তি। পাথরের সেই মূর্তির চারপাশে এখন একটা একটা করে ফুটে উঠেছে নরমুন্ডু। রাতের বেলা জমিদার বাড়ির বাতাসে কান পাতলে কোথা থেকে যেন মেয়েলি গলায় মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসবে। এক টানা কেউ মন্ত্র পড়ে চলেছে। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যায়, আবার মাঝে মাঝে শোনা যায় কান্নার শব্দ। তবে আসলে যে কি হয় সে কথা কেউ জানে না। সেই রাতে সিদ্ধেশ্বরের জ্ঞান ফিরতেই সিদ্ধেশ্বর দেখতে পেয়েছিল চারটে কাটা মুন্ডুর মাঝে পদ্মাসনে বসে রয়েছে ঝুমুর, আর সামনের দিকে তাকিয়ে মূর্তির পায়ে নিজের হাতের আঙুল রেখে কি যেন বিড়বিড় করছে। তারপরই সে জ্ঞান হারিয়েছিল। আর কিছু মনে নেই তার। ঝুমুরের সব মনে আছে। সব মনে আছে বলেই সে তান্ত্রিককে বলি দিয়ে তার রক্ত পান করে তার থেকে সমস্ত ক্ষমতা নিজে অর্জন করতে পেরেছিল সে।
আজকের গল্প এই পর্যন্তই। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন। আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং কি কি খামতি থাকলো গল্পের মধ্যে সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।